ড্রামা শুরু হয় আমাদের ইয়ঞ্জি নামের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা আমাদেরকে বলছিল আমি সবসময় একটি সাধারণ জীবন চেয়েছিলাম। অন্যদিকে আমাদের নায়ককে দেখানো হয়, যে কিনা আমাদেরকে বলছিল আমি একজন ফটোগ্রাফার। আর আমাদের নায়িকা বলছিল যে আমার লাইফের এমন একটি ড্রিম ছিল, আমি সবসময় হাসি খুশি থাকবো, রুটিনের মধ্য দিয়ে থাকবো। আর নায়ক বলছিল আমার লাইফে দুর্ঘটনা ঘটে তখনই, যখন আমাদের লাইফে এই বমটি চলে আসে। এটা একটা নর্মাল বম ছিল না, আইটেম বম ছিল, যার কথা বলে শেষ করা যাবে না। এর মধ্য দিয়েই ড্রামার টাইটেল দেখানো হয়। ড্রামার শুরুতেই আমাদের লিড ক্যারেক্টারকে দেখানো হয়, যে কিনা একজন ফটোগ্রাফার ছিল। সে লাইটিং ডিপার্টমেন্ট অ্যাটেন্ড করছিল। এদিকে আমাদের নায়িকা, যে কিনা ডেলিভারি করছিল, সে জানতে পারে আজ বৃষ্টি হবে। বৃষ্টি মানেই দারুণ সেল। তাই সে অফারের জিনিসগুলো কিনতে চলে যায়। এখানে তার বড় বোনের সাথে তার দেখা হয়। দুই বোন জিনিসপত্র কিনে তাদের বাসায় চলে যায়। তারপর তারা দুই বোন তাদের মতো করে খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার সময় তারা দুই বোন গল্প করছিল। বড় বোন বলছিল, তুই কি নতুন কোনো কিছু শুরু করেছিস? তখন ছোট বোন বলে, না, আসলে এই বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো কিছু চিন্তা করিনি। তখন তার বড় বোন বলে, চিন্তার কোনো কারণ নেই। আমি সব সময় তোর কাছে আমরেলার মতো, তোর মাথার ছাতা হয়ে সারা জীবন থাকবো। তোর এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে না। তারপর সে যখন জিনিসপত্র গোছাচ্ছিল, তখন তার বড় বোনের ব্যাগ থেকে একটি এঙ্গেজমেন্ট রিং খুঁজে পায়। আর সে জানে তার বড় বোন একটি পুলিশ অফিসারের সাথে ডেট করছে। কিছুক্ষণ পর সে চলে যায় এই অফিসারটির সাথে দেখা করতে। তাকে গিয়ে জানায়, আচ্ছা, তুমি কেন আমার বোনকে এখনো বিয়ে করছো না? বিয়ে করতে কি প্রবলেম? তখন সে বলে, আমার তো কোনো প্রবলেম নেই, তোমার বোনই তো বিয়ে করতে চাচ্ছে না। তখন সে তাকে বলে, আচ্ছা, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আসো, আর আমার বোনের ফ্যামিলি তো আমি চাই যে ফ্যামিলি মিটিং এর মধ্যে তোমাদের বিয়েটাও কমপ্লিট হয়ে যাক। এদিকে আমাদের নায়ককে দেখানো হয়, যে কিনা একটি পার্টিতে ছিল। পার্টিতে তার বস তাকে বলে, তোমার তো কোনো ডিগ্রি নেই। তারপর সে বলে, আচ্ছা, ডিগ্রি না থাকলে আমি তো আপনাকে হেল্প করেছি, তাই না? পরদিন সকালে আমাদের তেইয়ংকে দেখানো হয়। তার ফোনে একটি কল আসে। কলটি করেছিল তার বেস্ট ফ্রেন্ড। তাকে জানায় যে কাল রাতে তুই যা ঘটনা ঘটিয়েছিস, এটা সেরা ছিল বন্ধু। তখন আমাদের দেখানো হয় সে তার বসকে অপমান করে কথা বলেছিল, আর বলেছিল আজকের পার্টির বিল সে পেড করবে। তার যখন ঘটনাগুলো মনে পড়ে, তখন সে অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। তখনই আমরা দেখতে পাই তার ফোনে তার বসের টেক্সট আসে। সে তাকে টেক্সট করে বলেছিল, তোমাকে ফায়ার করা হয়েছে, সাথে তোমার বেতনটাও দিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইয়ঞ্জিনার বোন কিছু পিকচার ওঠানোর জন্য একটি জায়গায় যায়। পিকচারগুলো দেখার সময় তার একটি লাইট চোখে পড়ে। লাইটটি তার অনেক বেশি পছন্দ হয়। ইয়ঞ্জিন এই লাইটটি তার বোনের জন্য কিনতে চায়, কিন্তু সে কোথাও খুঁজে পাচ্ছে না, আর তার চেয়েও বেশি এটার অনেক দাম। তখন তার বান্ধবীর সাথে শেয়ার করলে তার বান্ধবী একটি জায়গার কথা বলে, যেখানে কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এদিকে তায়ংয়ের বন্ধুরা আসে তার বাসায়। যেহেতু তার জব ছিল না, তাই তার কিছু টাকার প্রয়োজন ছিল। তখন তার বন্ধুরা বলে, তোমার বাসায় অনেক জিনিসপত্র আছে, এর মধ্যে কিছু বিক্রি করে দাও। কিন্তু সে তার পছন্দের কোনো জিনিসই বিক্রি করতে চাচ্ছিল না। তখন তার বন্ধুরা এই লাইটটির কথা বলে, সে বলে এই লাইটটি বিক্রি করতে পারবে না। তার বক্স থেকে একটি পিকচার বের করে এটাকে বলে, এটা কি তোমার বড় ভাই? তখন সে বলে, না, আমি বলেছি না আমার কেউ নেই, আমি অনাথ। তার বন্ধু এটার পিকচার উঠিয়ে ওয়েবসাইটে দিয়ে দেয়, আর এটাই আমাদের নায়িকার চোখে পড়ে। তখন সে এটা কেনার জন্য তাকে টেক্সট করে। তারপর তারা দুইজন একটি লোকেশন ঠিক করে দেখা করার কথা বলে। তারা দুইজন দেখা করার জায়গা ঠিক করে দুইজনের মতো করে পৌঁছেও যায়। দেখা করার জন্য যখন তারা আসে, তখন একে অপরকে চিনতে পারে না। তারা যেহেতু আগে কাউকে কেউ দেখেনি, তাই চিনতে একটু অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের পরিচয়ও হয়ে যায়। যখন একে অপরের সাথে পরিচয় হয়, তখন তাদের মধ্যে কিছু গেম টাইপের হচ্ছিল। আমি আপনাদের বলে রাখি, নায়িকা চাচ্ছিল এটার দামটা একটু কম করে নিয়ে নিবে, কিন্তু নায়কের কথা হচ্ছে এটা আমার পছন্দের প্রোডাক্ট, যা দাম হচ্ছে তাই দামে বিক্রি করব। ইয়ঞ্জি বলে, এটা তো তোমার কাছে 1 বছর ছিল, তাহলে তো তুমি এটা কি ইউজ করেছো? সে বলে, না না, এটা আমি আমার জান থেকেও যত্ন করে রেখেছি। তারপর সে ইমোশনাল স্টোরি বলতে শুরু করে, বলে যে আমার এটা অনেক বেশি প্রয়োজন। তখন আমাদের নায়ক বলে, আমাকে ইমোশনাল স্টোরি বলে লাভ নেই, কারণ আমার ফ্যামিলি নেই, আমি এইসব বুঝি না।
তারপর সে মনে মনে ভাবে কি বলে তাকে পটানো যায় আর এইটা নেওয়া যায়। সে চলে যায় একটি জায়গায় আর বলে যে এটা আমি চেক করে দেখতে চাই। সে লাইটটির খুঁত বের করার অনেক বেশি চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো খুঁত বের করতে পারে না। যখন লাইটটিকে জ্বালানো হয় তখন সে লাইটটি দেখে অবাক হয়ে যায়, কারণ লাইটটি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তাই সে আমাদের নায়ককে বলে, এই লাইটটির সাথে কি আমাকে একটি পিকচার উঠিয়ে দেওয়া যাবে? তখন সে সুন্দর করে তাকে কিছু পিকচার উঠিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, এটা কি তুমি নেবে? তখন আমরা দেখতে পাই অ্যাক্সিডেন্টলি তাদের এই লাইটটি পড়ে যেতে যায়। আমাদের নায়কের যেহেতু জানের চেয়েও প্রিয় ছিল এই লাইটটি, দুর্ঘটনাবশত সে তার লাইটটিকে সেভই করতে পারে না। যখন সে ওঠে আর তার লাইটটি দেখতে যায়, তখনই তার লাইটটির বাল্ব ভেঙে যায়। এটা দেখে সে কষ্ট পায়। সয়ুন বলে, আমার বোনের লাইট। তখনই এখানে ওয়েটার চলে আসে তাদের জন্য ড্রিঙ্ক নিয়ে, কিন্তু তারা কেউই কোনো কিছু না খেয়ে এখান থেকে বেরিয়ে যায়। আমাদের নায়ক বলে, আপনার কাছে আমি আমার লাইট বিক্রি করব না। আমাদের নায়িকা তখন বলে, এই ভাঙা লাইট আমি কিনতে যাব কেন? সে মনে মনে ভাবে, তাও তো কিনতে চাইতাম কিন্তু কিনতে পারিনি। আমাদের নায়ক যেতে যেতে রাস্তা দিয়ে বলে, ডার্লিং তোমার তো কিছু হয়নি, আমার মনে হচ্ছে তোমার কষ্ট হচ্ছে। তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটি তার ছিল না, কিন্তু ফোনটি অফ হয়ে যাওয়ার কারণে সে কলটি রিসিভ করতে পারে না। ফোনটি যখন সে চার্জে দেয়, তখন সে একজনের টেক্সট দেখতে পায় যে, আমার ফোনটি আমাকে ফেরত দিয়ে দাও। আমার বোনের হাজবেন্ড পুলিশ অফিসার, আর কাল ওর সাথে আমার মিটিং। যদি সে জানতে পারে যে ফোন তোমার কাছে আছে তাহলে তোমাকে খুন করে ফেলবে। তখন সে বলে, আমি কি তোমাকে ভয় পাই? তখন আমাদের নায়িকা তাকে কল করে জানায়, প্লিজ কাল আমার ফোনটি আমাকে দিয়ে দিও, মিটিং শেষ করেই আমি আসব। ফোনটি খুলেই সে দেখতে পায় ফোনের মধ্যে তার বড় ভাইয়ের পিকচার। তখন আমরা দেখতে পাই সে যখন ছোট ছিল বারবার বলছিল, ভাই আমাকে ছেড়ে যেও না। এদিকে আমাদের একটি রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা এবং তার বড় বোন ছিল। সাথে ছিল আমাদের নায়ক তায়ংয়ের বড় ভাই, যে কিনা তাদের রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। তখন আমাদের নায়িকা বলে যে, আচ্ছা আপনার ফ্যামিলি মেম্বার কি কেউ আসবে না? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই আসবে। তখনই আমরা এখানে তায়ংকে দেখতে পাই। তায়ংকে দেখে আমাদের নায়িকা সে তো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন সে তার ভাইকে বলে, ভাই অনেক বছর পর দেখা তাই না? তখন তার ভাই তাকে কিছুই বলে না। তায়ং নিজে থেকেই খাবার শুরু করে দেয় আর বলে, ভাই অনেক ভালো একটি জায়গা চুজ করেছো, খাবারগুলো অনেক টেস্টি। তারপর তায়ং ওয়াশরুম থেকে বের হয়ে ইয়নজিকে বলে, থ্যাংক ইউ, তোমার জন্য আমার বড় ভাইয়ের সাথে আমার দেখা হলো। ইয়ঞ্জি তখন বলে, কালি না বললে তুমি অনাথ? তখন সে বলে, হ্যাঁ ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ দেখা হয়নি। তখন আবার সে বলে ওঠে, ও এই জন্যই সে হয়তো তোমার সম্পর্কে আমাদের কিছু বলেনি। আমরা তো জানতামও না যে তার একটি ভাই রয়েছে, আর তুমি যে আসবে এটাও সে আমাদের বলেনি। এতে সে অনেক বেশি কষ্ট পায়। এদিকে আমাদের ইয়নসুর বোনকে দেখানো হয়। তায়াংয়ের ভাই বলে যে, হ্যাঁ তার সম্পর্কে আমি বলেছিলাম, তার আগে আমি আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই। এদিকে আমাদের একটি কেক দেখানো হয়। তায়াং তখন এখানে চলে আসে আর কেকের পিকচারটি দেখতে পায়। এটা দেখে তার চোখে পানি চলে আসে, কারণ সে ভাবতেও পারেনি তার ভাই এমনটা করবে। কিছুক্ষণ পর সে এখানে বসে আর বলতে শুরু করে, আপনি আমার ভাইকে বিশ্বাস করবেন না। আমি জানি হয়তো আমার ভাই আমার সম্পর্কে আপনাদের কিছু বলেনি। আমার ভাইয়ের অভ্যাস হচ্ছে দায়িত্ব জেরে ফেলা, যেটা কিনা সে আমার সাথে করেছিল। ছোটবেলায় সে আমাকে অনাথ আশ্রমে ছেড়ে চলে এসেছিল। তারপর থেকে কখনো আমার খোঁজ খবর পর্যন্ত নেয়নি। আমি আপনাকে বলবো, আপনার জন্য সবচেয়ে ভালো হবে যে আপনি আমার ভাইকে বিয়ে করবেন না, কারণ তার অভ্যাস রয়েছে ফ্যামিলিকে ছেড়ে দেওয়ার। তাই আমি বলি, হয়তো সে কখনো যদি বিপদে পড়ে আপনাকেও ছেড়ে দিতে পারে। এই কথা বলে তায়ং এখান থেকে চলে যেতে শুরু করে। তার ভাই তার পিছে পিছে দৌড়ায় আর তাকে ডাকে। ওজিন পিছে পিছে তাকে ডাকে। তখন তাইওয়ান বলে, কি বলবে? এটাই তো বলবে যে ওই দিন তোকে ছেড়ে যাওয়াটি আমার জন্য ঠিক হয়নি, তোকে ছেড়ে যেয়ে আমি ভুল করেছি, তাই না? এইসব বলার কোনো প্রয়োজন নেই। আমি ফটোগ্রাফার কেন হয়েছি এটা তুমি কি জানো? আমার মনে হয় না এটাও তুমি জানো না। কিভাবে জানবে? তোমার কি মনে আছে লাস্ট গিফট তুমি আমাকে কি করেছিলে? এটাও কিভাবে মনে থাকবে? তোমার তো কোনো কিছুই মনে থাকার কথা নয়, তাই না? তুমি আমাকে লাস্ট গিফট ক্যামেরা করেছিলে, যার কারণে আজ আমার কেরিয়ার ফটোগ্রাফার। আমি ফটোগ্রাফার হতাম না। আমি ভেবেছিলাম এটা তোমার স্বপ্ন। হয়তো তুমি আমার সাথে দেখা করতে কখনো না কখনো আসবে, কিন্তু তুমি আসোনি। একথা বলে তায়ং এখান থেকে চলে যায়। তারপর সে তার বাসায় গিয়ে ওই জিনিসপত্রগুলো দেখতে শুরু করে। তার ভাইয়ের গিফট করা ওই ক্যামেরা।
ক্যামেরা থেকে ওঠানো ওই পিকচার, তার আর তার বড় ভাইয়ের। কত স্মৃতি জড়ানো ছিল। তার জন্মদিনের দিন তার ভাই তাকে ওই অনাথ আশ্রমে নিয়ে যায়। অনাথ আশ্রমের সামনে দুই ভাই গল্প করছিল। হুট করে ওই জায়গায় বৃষ্টি চলে আসে। তখন তায়ংকে তার বড় ভাই বলে যে, তুই এখানে থাক, বৃষ্টি থামলে আমি তোকে নিতে চলে আসব। এই কথা বলে বড় ভাই এখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার কারণে এখানে তায়ং অনেক বেশি কষ্ট পায়, কান্না করে। এরপর থেকে যখনই বৃষ্টি হতো সে তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করত, কিন্তু তার বড় ভাই কখনোই আসেনি। তারপর সে ক্যামেরাটি ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে আমাদের দেখানো হয় নায়ক আর নায়িকার বড় ভাই বোনের বিয়ে হয়ে যায়। বিয়ে শেষ হলে তাদের ফ্যামিলি মেম্বারকে ডাকা হয়। ফ্যামিলি মেম্বারের মধ্যে আমাদের নায়িকা ছাড়া আর কেউই ছিল না। সে একাই ছিল তাদের ফ্যামিলি মেম্বার। সিন পরিবর্তন হয় ৩ বছর পর। এদিকে আমাদের নায়ক আর নায়িকাকে দেখানো হয় তারা দুইজনই তাদের মতো প্রতিষ্ঠিত ছিল। নায়ক তো ফটোগ্রাফারই ছেড়ে দিয়েছে। তারপর সে নতুন একটি জব জয়েন করে। সে একটি নিজের বাসা নিয়েছে, এই বাসায় সে শিফট করবে। তাই তার বন্ধুকে নিয়ে এসেছে তাদের নতুন বাসা দেখানোর জন্য। তার বন্ধু বলে, আজ পর্যন্ত আমি কিছুই করতে পারলাম না, আর তুই এত বড় প্রতিষ্ঠিত হয়ে পড়লি। কিছু সময়ের মধ্যেই তুই নিজেকে এতটা পরিবর্তন করবি কল্পনাও করতে পারিনি। সে তখন বলে, পরিবর্তন তো করার ছিল, আমি আমার সিঙ্গেল লাইফ আমার মতো করে এনজয় করতে চাই, যার কারণে আমি সবকিছু পরিবর্তন করেছি। এদিকে আমাদের নায়িকাকে দেখানো হয় যে কিনা তার অফিসে ছিল। তার অফিসের বস তাকে বলে যে তার দ্বারা সব সম্ভব নয়, আর তাকে তারা এখন আর রাখতে পারবে না। তারপর সে একটি জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল তার বড় বোনকে কি জবাব দিবে। তার নিজের দায়িত্ব সে কিভাবে নিবে। তার বোন কল করলে রিসিভ না করেই সে তার বাসায় চলে যায়। তার বোন তার জন্য খাবার তৈরি করে রেখেছিল। খাবার খাওয়ার সময় তার বড় বোন তাকে বলে সে অনেক পাতলা হয়ে গিয়েছে, সে কি ঠিকঠাকভাবে খাবার খায় না। তখন সে তাকে জানায় যে না, তার অফিসের বাইরে ভালো খাবার পাওয়া যায়, সে ঠিকঠাকভাবে খাবার খাচ্ছে। তারপর তার বড় বোন বলে, আমি চাই তুই বাসায় ফিরে আয়, তুই তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট কর। এইভাবে আর কত থাকবি বাহিরে বাহিরে, আমি তো এখন ভালোই ইনকাম করি, তাই তোর ওয়েট নিতে পারবো। সে বলে, আচ্ছা আমি ওয়াশরুম থেকে আসি। এই কথা বলে সে ওয়াশরুমের দিকে চলে যায়। একটি রুমে গিয়ে সে দেখতে পায় রুমে এখানে অনেকগুলো জব সলিউশন ছিল, সাথে অনেক সুন্দর করে রুমটি গোছানো ছিল। এইসব দেখে সে মনে মনে ভাবে তার বোন হয়তো সবকিছু জানে। যখন পেছন থেকে তার বোন আসে তখন সে তার বোনকে বলে, আপু, আর কতদিন তুই আমাকে ছোট করে দেখবি। আমি জানি তুই নিজেকে সবসময় অনেক বড় আর আমাকে অনেক ছোট মনে করিস। তুই মনে করিস যে হয়তো আমি আমার ওয়েট নিতে পারবো না। কেন তুই আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিচ্ছিস না? আমি কি এতটাই লুজার সবসময় নিজেকে ইডিয়েট ফিল করি? তুই হয়তো বুঝতে পারছিস না আমার জায়গাটা কতটা কঠিন। তার বোন বলে যে বোন বোনের দায়িত্ব নিবে, তুই এসব কি বলছিস? দুই বোনের মধ্যে ঝামেলা হয়ে যায়। তারপর আমাদের নায়িকা তার দুলাভাইকে কল করে সবকিছু বলে যে সে ভুল করে তার বোনকে উল্টাপাল্টা কথা শুনিয়েছে। তখন সে বলে, আচ্ছা, এতে কোনো প্রবলেম হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর তার কলিগ একজন তাকে বলে, ও আজ তোমাদের বিবাহবার্ষিকী? সে বলে, হ্যাঁ। তখন তার কাছে একটি কল আসে। কল দিয়ে জানানো হয় যে তার বাবাকে জেল থেকে রেহাই দেওয়া হয়েছে। এটা জানার পর সে তায়নকে বারবার কল করার চেষ্টা করে, কিন্তু সে তাকে কলে পায় না। তারপর সে তার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়ে। ইউজিনকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল। এদিকে আমাদের নায়িকার বড় বোন তাকে বারবার কল করার চেষ্টা করছিল, কারণ তাদের মধ্যে যেহেতু ঝামেলা হয়েছে, বড় বোন তো বড় বোনই হয়। তার মনে অনেক বেশি কষ্ট ছিল আর চিন্তাও ছিল। তবে সে লক্ষ্য করে ইউজিনের মন খারাপ। ইউজিনকে জিজ্ঞাসা করে কি হয়েছে। সে যখন কিছু বলতেই যাবে তখনই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের গাড়ির অবস্থাও খুবই বাজে ছিল, মনে হচ্ছিল না তারা দুজন থেকে একজনও বাঁচবে। এদিকে আমাদের ইউজিনকে দেখানো হয় যে কিনা একটি জবের জন্য অ্যাপ্লাই করছিল। আর তাইয়ং যেহেতু তার নতুন বাসায় শিফট হবে এই সবই সে চিন্তা করছিল। তখন তাদের দুইজনের কাছেই কল চলে আসে। কলটি রিসিভ করার পর তারা দুইজনই অনেক বেশি শকে চলে যায় আর দৌড়তে শুরু করে ওই অ্যাক্সিডেন্টের জায়গায়। এদিকে আমাদের নায়িকা তো তার বোনের কথা বারবারই চিন্তা করছিল, কিন্তু নায়ক এখানে কোনো কিছুই বুঝতে পারছিল না। তারপর আমাদের তাদের শেষকৃত্যের সময় দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা চুপচাপ বসেছিল আর তার বোনের কথা চিন্তা করছিল। ওই দিন সে তার বোনকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়েছে, যেগুলো একদমই উচিত ছিল না। সে বলে যে আমার আপু আমাকে বলেছিল এমন কথা না বলতে,
যাতে আমি নিজেই নিজেকে খারাপ ভাবি। কিন্তু আপু তোকে সরি বলারও সময় পেলাম না। এদিকে আমাদের নায়ককে দেখানো হয় তায়ন চুপচাপ দাঁড়িয়েছিল। সে কোনো উত্তরই দেয় না। সে চুপচাপ ছিল, তখনই আমাদের একটি বাচ্চার আওয়াজ শোনানো হয়। এখানে আমরা দেখতে পাই ওই পিচ্চি বাচ্চাটিকে, যাকে নিয়ে এই পুরো ড্রামা ক্রিয়েট করা হয়েছে। পিচ্চি বাচ্চাটি আসে তার খালার কাছে আর মা বা বলে চিৎকার করতে শুরু করে। চারপাশের লোকজন বলছিল বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে। ইয়ঞ্জি বাচ্চাটিকে ওঠায় আর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটি তো তার সাথে কোনোভাবেই কথা বলছিল না বা সে কান্না বন্ধই করছিল না। যখন তাকে নিচে নামিয়ে দেওয়া হয় তখন সে তার চাচার দিকে দৌড়াচ্ছিল। তখনই আমরা দেখতে পাই তার উপর কিছু একটি পড়তে যাবে। দুইজনই তাকে বাঁচানোর চেষ্টা করে। তাইয়ন তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইয়ঞ্জির হাতে অনেক বেশি ব্যথা লাগে। আশেপাশের লোকজন তাকে বলে হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু এখানে একজন লোক থাকতেই হবে। তাই তাইয়ং এখানে চুপচাপ বসে থাকে, কারণ যারা দেখা করতে আসবে ফ্যামিলি মেম্বার হিসেবে তাইয়ং এর সাথেই দেখা করবে। তায়ং আর বাচ্চাটি চুপচাপ বসেছিল। পুলিশরা আসে তার সাথে দেখা করার জন্য আর তাকে জানায় তার ভাই অনেক ভালো লোক ছিল। এখানে যেহেতু তাদের থাকতে হবে তাই কিছু খাবার প্রয়োজন ছিল। তারা কি কি খাবার অর্ডার করবে এইসব তখন ছোট বাচ্চাটি বলে দিচ্ছিল। যেই সব বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছিল বাচ্চাটি অপশন 1 বলছিল, আর বাচ্চাটির কথা অনুযায়ী প্রত্যেকটি কাজ করা হচ্ছিল। তাইয়ন বলে এই বাচ্চাটি যা বলবে তাই করা হবে। বাচ্চাটি তায়নের কাছে আসে আর তার কোলে ওঠার চেষ্টা করে, কিন্তু তায়ন তাকে কোলে নেয় না, যার কারণে সে মাটিতে পড়ে কান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর তায়ন তাকে একটি চকলেট দেয়। অন্য চকলেট চাইলে সে আর তাকে দিতে চায় না। তায়নের পিছু পিছু বাচ্চাটি দৌড়াতে শুরু করে। তাইয়ন বুঝতেই পারছিল না কি করবে। সে বাচ্চাটিকে ওঠায় আর বলে, তোমাকে অনেক হেভি মনে হচ্ছে, তুমি কি পটি করেছো? তখনই বাচ্চাটি তার উপর ওই চকলেটের বমি করে দেয়। এতে সে নিজেকে অনেকটাই বিরক্ত ফিল করে। তারপর ওয়াশরুমে নিজেকে ক্লিন করতে থাকে। বাচ্চাটিকে সে কিভাবে সামলাবে এটাই বুঝতে পারছিল না। বাচ্চাটিও পানি দিয়ে নিজেকে ভিজাচ্ছিল। তারপর সে বাচ্চাটিকে কোলে না করে একটি ডাস্টবিনের মধ্যে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। ইয়ঞ্জি হসপিটাল থেকে চলে আসে। তায়ন লক্ষ্য করে তার হাতে ব্যান্ডেড। তখন সে বুঝতে পারে সে হসপিটালে গিয়েছিল। তারপর সে যখন দেখতে পায় যে বাবুটিকে এইভাবে রাখা হয়েছে ডাস্টবিনের মধ্যে, তখন সে তাকে ওঠানোর জন্য চলে যায় আর বলে, তুমি কিভাবে বাচ্চা সামলাচ্ছিলে? এভাবে কি কোনো বাচ্চা সামলানো যায়? সে তার বাচ্চাটিকে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ওঠাতে পারে না। তায়ন বাচ্চাটিকে হ্যান্ডেল করছিল। কিছুক্ষণ পরই এখানে তার বান্ধবী তার সাথে দেখা করতে চলে আসে। সে তায়নের ব্যাপারে তার বান্ধবীকে সবকিছু খুলে বলে। তায়ন তাকে যদি সাহায্য না করত তাহলে সে এই শোক কাটিয়ে উঠতে পারতো না। আর তার কেন জানি না এখনো সবকিছু স্বপ্নে মনে হচ্ছে। মনে হচ্ছে যে সে যদি এখন বাসায় যায় তখন তার বড় বোনকে দেখতে পারবে। তার বড় বোন হয়তো তার জন্য মজার মজার খাবার তৈরি করে রেখেছে। যখন সে এই ছবিগুলো দেখতে পায় তখন তার মনে পড়ে তার বড় বোন আর নেই। এইগুলো সে কোনোভাবেই মানতে পারছে না। হয়তো বিষয়গুলো মানতে তার অনেক বেশি সময় লাগবে। এদিকে তায়ন সবকিছু শুনতে পায়। বাচ্চাটিও চুপচাপ ঘুমিয়েছিল। তখন আমরা দেখতে পাই যে তায়ন প্রত্যেকটি বিষয়ে তাকে সাহায্য করছিল। আজ এখানে তাদের লাস্ট ডে ছিল। তারা এখন বাসায় যেতে পারবে। বাচ্চাটিকে নিয়ে যখন তারা বাসার দিকে রওনা হচ্ছিল, তখন চাইল্ড কেয়ারের লোকজন তাদের সাথে আসে কথা বলার জন্য। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়, বাচ্চার যেহেতু আজ পর্যন্ত কোনো লিগ্যাল গার্জিয়ান নেই, তাহলে আপনাদের দুইজনের মধ্যে একজনকে দায়িত্ব নিতে হবে। চাইলে আপনারা দুইজন দায়িত্ব নিতে পারেন। তাইয়ুন বলে, কেন আমি দায়িত্ব নিতে যাব? এই বাচ্চার সাথে আর এই বাচ্চার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। বাচ্চাটির দিকে তাকিয়ে সে এখান থেকে চলে যায়। বাচ্চাটিও তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তখন এখানে ইয়নসু বলে যে বাচ্চাটির দায়িত্ব আমি নেব। বাচ্চাটিকে আমি নিতে চাই। এই কথা বলে সে বাচ্চাটিকে নিয়ে তার বোনের বাসার উদ্দেশ্যে রওনা হয়। তার হাতে অনেকগুলো ব্যাগ ছিল। তখন এখানে চলে আসে তাইয়ুন আর ব্যাগগুলো হাতে নিয়ে একটি গাড়িতে উঠিয়ে দেয় আর বলে, আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না। আশা করি বাচ্চাটিকে আপনি অনেক ভালোভাবেই মানুষ করবেন। তারপর সে বাচ্চাটির কাছে যায় আর গিয়ে একটি চকলেট দিয়ে বলে, এটাই আমাদের লাস্ট দেখা। একথা বলে তাইয়ন এখান থেকে চলে যায় আর সে চিন্তা করে বাচ্চাটিকে নিয়ে বাসায় চলে যাবে।
তার বড় বোনের বাসায় সে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। বাসায় যাওয়ার পর বাচ্চাটি তার মা মা বলে চিৎকার করতে শুরু করে। পুরা ঘর একদম খালি ছিল। এতে সে অনেক বেশি কষ্ট পায়, ভয় পায়। ছোট বাচ্চা কোনো কিছুই বোঝে না, খেলনাগুলো দেখতে শুরু করে। এদিকে আমাদের ইয়নসুকে দেখানো হয় যে কিনা তার রুমে যায়, যেই রুমটি তার বড় বোন তার জন্য সাজিয়েছিল। প্রত্যেকটি বইয়ের মধ্যে লেখা ছিল আই এম সরি। সে তার বোনের সাথে যেহেতু ওই দিন খারাপ ব্যবহারগুলো করেছিল, ওই ব্যবহারগুলো বারবার তার মনে পড়ে। সে তার বড় বোনকে বলেছিল, তোর তো ছেলে আছে, ছেলেকে নিয়ে চিন্তা কর, আমাকে নিয়ে এত চিন্তা করার কি আছে। তারপর সে তার ফোনটি হাতে নিয়ে দেখতে পায় তার একটি জবের টেক্সট এসেছে। যখন সে এটি দেখতে পায় আরও কান্নায় ভেঙে পড়ে। এটা যদি কিছুদিন আগে আসতো তাহলে তার আর তার বড় বোনের মধ্যে এত ঝামেলা হতো না। এখান থেকে আমাদের ছোটবেলার সিন দেখানো হয়। তার ছোট বোন তাকে ৯ বছর বয়স থেকে লালন পালন করে আসছে। ইয়ঞ্জি যখন এই বিষয়গুলো বুঝতে শুরু করে তখন সে তার বড় বোনকে বলেছিল, আজ থেকে আমি তোমার দায়িত্ব নিতে চাই। আমি চাই তোমার যা মন চায় তুমি করো। যদি তোমার কাউকে পছন্দ হয় তাকে বিয়ে করতে পারো। কোনো বান্ধবীদের বাসায় আনতে মন চাইলে আনতে পারো। আমি তাদের দেখাশোনা করব, তাদের জন্য মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। তোমার যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলতে পারো। আমি তোমাকে প্রত্যেকটি জিনিস এনে দেওয়ার চেষ্টা করব। তখনই তার বোনের বাচ্চাটি এখানে চলে আসে মা মা করতে করতে, আর কান্না করতে শুরু করে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে ইয়ঞ্জি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। দুইজনই তাদের মতো কান্না করছিল। সিন পরিবর্তন হয় তায়নের কাছে। তায়ন প্রত্যেকটি জিনিস সুন্দর করে গোছাচ্ছিল তার নতুন বাসায় শিফট হওয়ার জন্য। তখন তার বন্ধু তার সাথে কথা বলার জন্য আসে আর জিজ্ঞাসা করে এই 3 দিন সে কোথায় ছিল। সে এটাকে কিছুটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বন্ধু যখন তাকে বলার জন্য জোর দেয় তখন সে বলে যে আমার ভাই মারা গিয়েছে আর তার শেষ কার্যে আমি গিয়েছিলাম 3 দিন। কেন জানি না আমার ভাই মারা গিয়েছে আমার কোনো কিছু ফিলই হচ্ছে না। আমি তো তাকে ভালোভাবে চিনিই না। প্রত্যেকটি লোক এসে বলছিল সে অনেক ভালো মানুষ। আমার ভাই হওয়া সত্ত্বেও তার বিষয়ে আমি কোনো কিছুই জানি না। তার একটি পিচ্চি বাচ্চা রয়েছে। তার সম্পর্কেও আমি কোনো কিছু জানি না। তেমন বেশি খারাপ না লাগলেও বাচ্চাটির জন্য খারাপ লাগছে। বাচ্চাটিকে লালন পালন করার কথা আমাকে বলা হয়েছিল। কিন্তু আমি তো বাচ্চা লালন পালন করতে পারিনি। একটি বিষয় আমার কাছে অনেকটাই অদ্ভুত মনে হচ্ছে যে আমার ভাই মারা যাওয়ার আগে আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল। লাস্ট কল সে আমাকেই করে। আর আমাকে এটা টেক্সট করে জানায় যে আমার সাথে তার জরুরি কিছু কথা রয়েছে। আমি যাতে তাকে কল ব্যাক করি, কিন্তু আমি করতে পারিনি।